হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হন্টেড ফ্রেমস, যেখানে প্রতিটি ফ্রেমের ভিতরে লুকিয়ে আছে এক নতুন আতঙ্ক। মেদিনীপুরের দক্ষিণ প্রান্তটা যেন সময়ের ভাঁজে আটকে থাকা একটি চিরকালীন ছায়াময় অধ্যায়। সোনাঝরা বিকেলের আলো যখন ধান ক্ষেতের ওপর গড়িয়ে পড়ে, শাল পেয়ালের পাতায় তখন হাওয়া খেলে যায় এমনভাবে যেন কেউ কানে কানে ফিসফিস করে অজানা কোনো গল্প বলছে। এই প্রকৃতির মাঝেই নিভৃত, শান্ত আর প্রায় ভুলে যাওয়া একটা গ্রাম, চন্দনেশ্বর। লোকসংখ্যা কম, কিন্তু গল্পের সংখ্যা অসীম। এই গ্রামটিকে ঘিরে রয়েছে বেদনার স্তব্ধতা আর এক অদ্ভুত নিস্তব্ধতা, যা দিনের বেলায় নিরীহ হলেও রাত নামলেই অস্বস্তিকর হয়ে ওঠে। গ্রামের চৌহদ্দিতে চারদিকে শুধু লাল মাটির সরু পথ, কোথাও কোনা ভেঙে গেছে, কোথাও আবার আগাছায় ঢাকা, কিন্তু তবুও সেই পথে হাঁটলে মনে হয় কোনো অদৃশ্য দর্শক নিঃশব্দে অনুসরণ করছে। গ্রামবাসীরা বছরের পর বছর ধরে কিছু অভ্যাস করে তুলেছে। সন্ধ্যের পর আর কেউ ঘর থেকে বেরোয় না, আর গ্রামের উত্তরের রাস্তা ধরে তো কেউই যায় না, কারণ ওদিকেই দাঁড়িয়ে আছে চৌধুরী বাড়ি। চৌধুরী বাড়ি কোনো সাধারণ ভুতুড়ে বাড়ি নয়। এ বাড়ির শিরদাঁড়ায় রয়েছে এক অদ্ভুত মিশ্র অবয়ব। রাজবাড়ির সুষমতা আর দুর্গের কড়া স্থাপত্য যেন একসঙ্গে মিশে গেছে। পাঁচতলা বা চারচালা না হলেও এই বাড়িটি দূর থেকেও যেন মানুষকে তাকাতে বাধ্য করে। লাল ইটের গা বেয়ে নেমে আসা শ্যাওলা, ছাদের ভগ্নাকার কার্নিশ এবং বিশাল দেউড়ির ওপর ঝুলে থাকা অন্ধকার, সবকিছু মিলিয়ে এটাকে বাড়ি কম, বরং একটা নিদ্রাবদ্ধ দৈত্যের মতো মনে হয়। গ্রামবাসীর মুখে মুখে ঘোরে এক অদ্ভুত কথা, ওই বাড়ির দেবী রাতে নাকি খুনের গন্ধে জেগে ওঠেন। এই একটি বাক্যই চন্দনেশ্বরের রাত্রিগুলোকে ভয় আর কুসংস্কারের ছায়ায় ঢেকে রাখে। বছরের পর বছর ধরে বাড়িটা পরিত্যক্ত, কেউ থাকে না, কেউ আসে না। অথচ প্রতি বছর দুর্গাপুজোর সময় অষ্টমীর রাতে ঠিক 12টার ঘরে গ্রাম জুড়ে এক অদ্ভুত আওয়াজ শোনা যায়। ঢাকের তাল, ধুনুচির গন্ধ আর মন্ত্রোচ্চারণের মতো আওয়াজ। গ্রামের প্রবীণরা বলেন, যেন অদৃশ্য পুরোহিতেরা বাড়ির ভেতরে যজ্ঞ করছেন। আর সেই সময় বাড়ির দেউড়ি দিয়ে নীল আলো ঝলকে ওঠে, অস্বাভাবিক, অপ্রাকৃত, ভৌতিক। যারা দেখেছে তাদের দাবি, নাচছে, বাড়ির ভেতর কেউ নাচছে, সাদা শাড়ি, লম্বা চুল, পায়ে ঘুঙুর আর চোখ লাল আগুনের মতো জ্বলছে। লোককথায় বলে, সে নাচ কারোর আনন্দ নয়, সে নাচ যন্ত্রণার, সে নাচ রক্তের, সে নাচ প্রতিশোধের। এই রহস্যই টেনে আনল কলকাতার লোকসংস্কৃতি আর আঞ্চলিক ইতিহাসের গবেষক অরিত্র চট্টোপাধ্যায়কে। অতিপ্রাকৃত ইতিহাস তার গবেষণার অন্যতম বিষয়। তিনি বিশ্বাস করেন, কুসংস্কার, ভৌতিকতা আর লোকমিথের পেছনে একটি সত্য থাকে, থাকে একটি ইতিহাস, আর থাকে মানুষের তৈরি কোনো অন্ধকার অধ্যায়। কিন্তু তিনি জানতেন না, এই ইতিহাস কেবল রক্তাক্তই নয়, বরং তার প্রতিটি পাতা লেখা আছে এক নিরপরাধ নারীর আরতি, ক্রোধ ও প্রতিশোধের অগ্নিতে। চৌধুরী বাড়িকে ঘিরে যে গুজব, যে ভয়, যে নীল আলোর রহস্য, এগুলোর সত্য জানতে তিনি চন্দনেশ্বরে আসছেন। কিন্তু তিনি জানেন না, চৌধুরী বাড়ি শুধু তাকে ডাকে না, কেউ একজন তার অপেক্ষায় আছে, গত শতকের এক অসমাপ্ত কাহিনী সম্পূর্ণ করার জন্য। অরিত্র চট্টোপাধ্যায় চন্দনেশ্বর গ্রামে পৌঁছালেন আশ্বিন মাসের শেষ সপ্তাহের এক বিকেলে। কলকাতার ভিড়ভাট্টা ও শোরগোল পেরিয়ে
যখন তিনি গ্রামীণ বাংলার সরলতার ভেতর ঢুকতে লাগলেন, পরিবেশ যেন প্রতিটি মোড়ে তাকে ধীরে ধীরে চৌধুরী বাড়ির দিকে টেনে নিয়ে চলেছে। দূরে কাশফুল দুলছে, বাতাসে পুজোর গন্ধ, জুঁই, শিউলি, ধুনো আর ঢাকের দুরাগত ধ্বনি মিলেমিশে অদ্ভুত এক অশরীরী আনন্দ ছড়াচ্ছে। কিন্তু সেই গন্ধ, সেই উৎসবের আবহ, সেই পরিচিত বাঙালিয়ানা যেন অরিত্রের জন্যেই এক আশঙ্কাজনক দ্বৈততা তৈরি করছিল। গ্রামে ঢোকার মুখেই প্রথম অস্বাভাবিকতা তাকে স্পর্শ করল। চন্দনেশ্বর গ্রামটা দেখতে অন্য সাধারণ গ্রামের মতোই। ধানক্ষেত, পুকুর, কাঁচা রাস্তা, বাচ্চাদের দৌড়ঝাঁপ, চায়ের দোকানের আড্ডা, সবই স্বাভাবিক। কিন্তু উত্তরের দিকে তাকাতেই চোখ যেন স্বভাবতই এক জায়গায় গিয়ে আটকে গেল। দূরে দাঁড়িয়ে আছে বিশাল ধূসর লাল রঙের একটি অবয়ব। হ্যাঁ, চৌধুরী বাড়ি। বাড়িটি যেন গ্রামের ওপর ছায়া ফেলে রেখেছে, একটা অদ্ভুত চাপা চোখ রাঙানি, যেন কেউ দূর থেকেই তাকিয়ে আছে। অরিত্র রিকশা থেকে নামতেই বাতাসের দিক বদলে গেল। ঢাকের গন্ধ, জুঁই, কাঁসের মিঠে গন্ধ সব মিলিয়ে যাওয়া শুরু করল। হঠাৎ ভেসে এলো অন্য একটি গন্ধ, পচা ফুল, পুরনো ধুনো আর ভেজা ধুলোর বিষণ্ণ গন্ধ। এই গন্ধ সে স্পষ্ট মনে করতে পারল মফস্বলের কোনো পুরনো মন্দিরে তাকে একবার এই গন্ধে অস্বস্তি হয়েছিল। অনেক দিনের পুরনো বন্দি ধোঁয়া ও পুরনো ফুলের যে গন্ধ থাকে, ঠিক সেটাই। চৌধুরী বাড়ির সামনে দাঁড়াতেই গন্ধটা তীব্র হয়ে উঠল। বাড়িটা এতটাই প্রাচীন যে মনে হয় যেন তার প্রতিটি ইঁটে কারোর নিষ্প্রাণ দৃষ্টি লেগে আছে। বিশাল লোহার দেউড়ির দরজা ভাঙাচোরা, তবু অদ্ভুত দৃঢ়, যেন শত বছর ধরে কিছু রক্ষা করে রেখেছে। অরিত্র নোটবুক বের করলেন। এয়ার ক্যারিজ রেসিডিউ অফ বার্ন্ট ইনসেন্স, নো হিউম্যান অ্যাক্টিভিটি ভিজিবল। এই নোট লেখার সময় তার গায়ে হালকা ঠান্ডা স্রোত বয়ে গেল, যদিও দুপুরের গরম তখনও বাতাসে রয়ে গেছে। এটা কি বাতাসের দিক বদল, নাকি অন্য কোনো উপস্থিতি? তিনি এগিয়ে গেলেন। দেউড়ির গায়ে হাত রাখতেই হঠাৎ টান। দেউড়িটা থরথর করে কেঁপে উঠল, এত জড়িয়ে, এত অস্বাভাবিকভাবে যে অরিত্র ঝটকা খেয়ে পিছিয়ে এলেন। চারদিকে তাকালেন, বাতাস নেই, গাছের পাতা নড়ছে না, রাস্তাঘাট ফাঁকা। তাহলে দেউড়ি কাঁপল কিভাবে? তিনি সাবধানী গলায় ডাকলেন, হ্যালো, কেউ আছেন? কিন্তু আওয়াজ যেন চৌধুরী বাড়ির দেয়ালে গিয়ে মরে গেল, কোনো প্রতিধ্বনি পর্যন্ত ফিরে এলো না। মুহূর্তে এক ক্ষীণ ভাঙা নারী কণ্ঠের কান্না ভেসে এলো। তবে কান্না ছিল এতটাই মৃদু, এতটাই বাস্তব, যেন ঠিক দেউড়ির ওধারে দাঁড়িয়ে কেউ তার ব্যথা লুকোতে না পেরে সব করছে। অরিত্রের শরীরের লোম খাড়া হয়ে গেল। এটা কি ধারণা, নাকি সত্যিই কেউ, নাকি কিছু? তিনি একটু দূরে সরে দাঁড়ালেন, চোখ সরু করে দেখলেন দেউড়ির ভেতরের অন্ধকার, যেন ভেতরটা গভীর, নরম, কালো, যেন অন্ধকারটা জীবন্ত। হঠাৎ তার মনে হলো কেউ যেন ভিতর থেকে তাকে দেখে ফেলেছে। অস্থিরতা কাটাতে তিনি নোটে লিখলেন, আনন্যাচুরাল ভাইব্রেশনস আন্ডার ফিজিক্যাল কন্ট্যাক্ট, পসিবল সাইকোলজিক্যাল প্রজেকশন, মাস্ট ভেরিফাই লেটার। শরীরের ভেতরটা তখনও কেমন কেঁপে আছে। অরিত্র নিজেকে স্থির করলেন। তার কাজ ইতিহাস অনুসন্ধান, ভয় পাওয়া নয়। তবুও পা থমকে থাকল। এই প্রথমবার গবেষক অরিত্র অনুভব করলেন চৌধুরী বাড়ির চারপাশের নীরবতা নিচুক নীরবতা নয়, এ যেন এক সতর্ক বার্তা। তবুও তিনি জানতেন এই বাড়ির রহস্য জানতেই হবে, কারণ এই বাড়ির ভেতরেই লুকিয়ে আছে বহু বছরের একটি অসমাপ্ত আর্তনাদ, একটি আত্মার প্রতিশোধ আর একটি ইতিহাস, যা তাকেই উন্মোচন করতে হবে। রাত তখন প্রায় 2টো ছুঁই ছুঁই। সারা গ্রামের ওপরে এমন এক চাপা অস্বস্তি নেমে এসেছে, যেন বৃষ্টি নামার আগের ভারী নীরবতা। কিন্তু আকাশে মেঘ নেই, চাঁদ মরে যাওয়া আলোয় আকাশ শুকনো। তবু বাতাসে দম বন্ধ করা ঠান্ডা, যেন কেউ অদেখা চোখে সবকিছু পর্যবেক্ষণ করছে। এই সময়ই প্রথম আঘাতটা আসে, অদ্ভুত, অস্বাভাবিক এবং ভয়ঙ্কর।
চৌধুরী বাড়ির পেছন দিকটা গ্রামবাসী আজও মেনে চলে না। সেখানে আছে পুরনো শিব মন্দির, এতটাই জরাজীর্ণ যে লাইব্রেরির ধুলোধরা বইয়ে যার উল্লেখ নেই। চারপাশে শ্যাওলা ধরা দেয়াল, খসে পড়ছে ইট, আর ভিতরের কালো মন্দির ঘরে দিনের বেলায়ও আলো পড়ে না। হালকা কুয়াশার মধ্যে হঠাৎ সেই দিক থেকেই শোনা গেল একটা ধাতব শব্দ, টং টং টং, যেন ধূপপাত্র বা ঘণ্টা নিজের থেকে বাজছে। রাতের পাহারাদার হরিচরণ প্রথমে ভাবল নিশ্চয়ই সজারু বা বুনো বিড়াল লাফিয়েছে, কিন্তু দ্বিতীয়, তারপর তৃতীয় বার যখন শব্দটা ঠিক ছন্দ মিলিয়ে বাজল, তার শরীরে কাঁটা দিয়ে ওঠে। এটা প্রকৃতির কোনো শব্দ না। হরিচরণ সাবধানে এগোতে লাগল। তার হাতে থাকা কেরোসিনের ল্যাম্পটা বাতাসে দুলছে, আর ছায়াগুলো মাটির ওপর ছটফট করছে। মন্দিরের সামনে এসে সে শটান দাঁড়িয়ে গেল। দরজাটা খোলা। এই দরজা দিনের বেলায়ও কেউ ছোঁয় না। চাবি নেই, হাতল নেই, শুধু একটা লোহার রিং। কিন্তু আজ সেটা আধ খোলা অবস্থায় দুলছে। হরিচরণের হাত কেঁপে উঠল। মন্দিরের ভিতর থেকে একটা অদ্ভুত গন্ধ আসছে, জলচৌকস, স্যাঁতস্যাঁতে, আর তার সঙ্গে মিশে আছে জ্বলন্ত ধূপের গন্ধ। ধূপ? কিন্তু কে জ্বালাবে? এই বাড়িতে তো ধূপের ব্যবহার বহু বছর বন্ধ। ধপাস! ভিতর থেকে আচমকা যেন কিছু পড়ে গেল। হরিচরণ পিছিয়ে এলো, প্রায় দৌড়ে। কিন্তু তারপরই তার কানে এলো ফিসফিসে একটা আওয়াজ। হরিচরণ! সে নিজের নাম শুনল, অত নরম অথচ অত গভীর স্বরে যে মনে হলো মাটির নিচ থেকে কেউ ডাকছে। হরিচরণ আতঙ্কে ল্যাম্পটা ফেলে ছুটে পালাতে যাচ্ছিল, ঠিক তখনই মন্দিরের কালো চোঁয়া চোঁয়া ভেতর থেকে বেরিয়ে এলো একটা ছায়া। রক্তমাংসের মানুষ নয়, শুধু ছায়া। লম্বা, চিকন, মাথাটা অস্বাভাবিক তীক্ষ্ণ, আর চোখ দুটি যেন আগুনের মতো জ্বলছে। কিন্তু সেই আলোতে কোনো উষ্ণতা নেই। শীতল, হাড় কাঁপানো, মৃত্যুর আলো। ছায়াটা ধীরে ধীরে এগোতে লাগল। মাটির সঙ্গে তার পায়ের কোনো শব্দ নেই, কিন্তু যখনই পদক্ষেপ ফেলছে চারপাশে ঘাস নুইয়ে যাচ্ছে, যেন অদৃশ্য শক্তি তাদের চেপে ধরছে। হরিচরণ চিৎকার করতে পারল না, গলা শুকিয়ে কাঠ, পা দুটো যেন কেউ হাত ধরে আটকে রেখেছে। ছায়াটা তার একেবারে সামনে এসে থামল, এত কাছে যে হরিচরণ তার নিঃশ্বাসের শীতলতা অনুভব করতে পারল। আর তারপরই তার চোখের সামনে ছায়াটা মুখ খুলল। দেখতে ব্লেডের মতো ধারালো দাঁত নেই, কোনো জিভ নেই, শুধু অন্ধকার, একদম গভীর অন্ধকার। আর সেই অন্ধকার থেকেই বেরিয়ে এলো একটা শব্দ, সূর্যোদয়ের আগেই রক্ত চাই। হরিচরণ বুঝতেই পারল না কি ঘটল। এক ঝলকে ছায়াটা তার মুখের ওপর ঝাঁপিয়ে পড়ল। এক মুহূর্তে সব অন্ধকার হয়ে গেল। কেউ বলে না সে চিৎকার করেছিল কিনা, কারণ পুরো গ্রাম তখন ঘুমোচ্ছিল। শুধু কুকুরগুলো হঠাৎ একসঙ্গে চিৎকার করে উঠেছিল। আর ঠিক ভোরের আলো ওঠার আগে চৌধুরী বাড়ির উত্তর দালানের বারান্দায় পাওয়া গেল হরিচরণের মৃতদেহ। দুটি চোখ উল্টে সাদা, মুখ বিকৃত, আর তার গলার ঠিক মাঝখানে কেউ একজন নখের মতো কোনো ধারালো কিছুর গভীর আঁচড়ে রেখে গেছে। এত গভীর যে রক্ত বেরিয়ে এসে বারান্দার সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে শুকিয়ে কাঠ হয়ে গেছে। গ্রামবাসীরা বলে হরিচরণ মারা যায়নি, তার প্রাণবায়ু টেনে নেওয়া হয়েছে। আর যেটা তাকে মেরেছে তার ছায়াটাও দেখা গেছে সূর্য ওঠার শেষ মুহূর্তে চৌধুরী বাড়ির ছাদের ওপর দাঁড়িয়ে। হাওয়ার সঙ্গে মিলিয়ে যাওয়ার আগে সে শুধু তাকিয়েছিল গ্রামটার দিকে, যেন বলে গেল, এটা মাত্র শুরু। হরিচরণের মৃত্যুর পর গ্রামে অস্থিরতা ছড়িয়ে গেল। কিন্তু চৌধুরী বাড়ির ভেতরে আরও কিছু ভয়ঙ্কর ঘটছিল, যা বাইরের কোনো মানুষ জানত না। সেই রাতেই প্রথমবার খুলে গেল মৃত দালানের দরজা। একটা দরজা যেটা গত ৭৫ বছর ধরে বন্ধ ছিল, কাঁটা তারের মতো লোহার সিল আর গা ছমথমে লাল তিলক দিয়ে আটকে রাখা। এই দালান একসময় ছিল চৌধুরীদের গোপন অতিথিশালা। কিন্তু ১৯৪৮ সালের এক রক্তাক্ত রাতে সেখানে ঘটে অদ্ভুত এক ঘটনা, যার পর থেকে
দালানের ভেতর কেউ প্রবেশ করতে সাহস পায়নি। দরজাটি বন্ধ করে দেওয়া হয় আর গ্রাম জুড়ে প্রচার হয়, যেদিন সেই দরজা নিজে থেকে খুলবে সেদিন ফের শুরু হবে রক্তের খেলা। সেদিন রাত 3:20 দিকে, হরিচরণের মৃত্যুর মাত্র আধ ঘন্টা পর, চৌধুরী বাড়ির কাজের ছেলে ছোটন ঘুম থেকে চমকে উঠল। মনে হলো কেউ তার ঘুম ভেঙেছে। চোখ মেলতেই দেখল দরজার ফাঁক দিয়ে লালচে আলো ঢুকছে। কিন্তু সেই আলো কোনো চেনা আলো নয়, হলুদ নয়, লাল নয়, ঠিক যেন মৃতদেহের গায়ে পচনের পর যে অদ্ভুত কালচে লাল দ্যুতি থাকে। ছোটন ভয়ে থরথর করে দরজার বাইরে তাকালো। দেয়ালের কড়িকাঠে মাকড়সার জাল দুলছে, কিন্তু শব্দ আছে, একটা ধীরে ধীরে টানা দমের শব্দ। হস হস। মনে হচ্ছে কেউ দীর্ঘদিন পর নিঃশ্বাস নিচ্ছে। ছোটন ঠিক করল শব্দটা কোথা থেকে আসছে সেটা দেখবে। ল্যাম্প হাতে নিয়ে সে এগোতেই শব্দটা আরো স্পষ্ট হলো, আর সে দেখল চৌধুরী বাড়ির পশ্চিম দালানের সেই অভিশপ্ত দরজাটা ফাঁক হয়ে খোলা। জং ধরা লোহার দুই দিক সরে গেছে, আর অন্ধকার ভেতরটা যেন জীবন্ত। ছোটন থমকে দাঁড়ালো। মনে হলো এই দরজার ওধারে কেউ তাকিয়ে আছে। দৃশ্যমান নয়, কিন্তু অনুভব করা যায়। হাওয়ার দমকে হালকা ধুলো উড়ে ছোটনের মুখে পড়ল। ল্যাম্পের আলো ঠিক সেই ফাঁক দিয়ে ভেতরটা আলোকিত করতেই দেখা গেল জীর্ণ মেঝের ওপর লম্বা লম্বা আঁচড়, যেন ভেতর থেকে কেউ নখ দিয়ে হিচড়ে বেরোতে চেয়েছিল। ছোটনের পা ঠান্ডা হয়ে গেল। পিছন ঘুরে পালাতে যাচ্ছিল সে, ঠিক তখনই ঠাস, দরজাটা ভেতর থেকে কেউ জোরে ঠেলে পুরো খুলে দিল। ছোটন চিৎকার করল, কারণ দরজা খোলার সঙ্গে সঙ্গে ভেতর থেকে বেরিয়ে এলো এক প্রবল শীতল হাওয়া, যেন বরফের গুহা থেকে আসা। আর তার সঙ্গে মিশেছিল রক্ত জমে থাকা স্যাঁতস্যাঁতে দালানের গন্ধ। গন্ধটা এমন ভয়ঙ্কর যে মানুষের শরীরের লোম খাড়া হয়ে যায়। কিন্তু আসল আতঙ্ক এলো পরক্ষণেই। দালানের ভেতরে অন্ধকারে ধীরে ধীরে উকি দিল এক জোড়া জ্বলন্ত চোখ। লাল নয়, সাদা নয়, ধূসর আগুনের মতো। চোখ দুটো স্থিরভাবে ছোটনের দিকেই তাকিয়েছিল, আর সেই চোখের সঙ্গে মিলেমিশে শোনা গেল একটা গভীর, গলায় খসখসে ফিসফিসে স্বর। অনেক দিন পর দরজা খুলল। ছোটনের আর মনে নেই কিভাবে সে দৌড়ে পালিয়েছিল, কিন্তু গ্রামের মানুষ বলে সেই রাতের পর থেকেই বাড়ির পশ্চিম দালানে আলো জ্বাললে দেখা যায় একটা লম্বা ছায়া দরজার ঠিক সামনে দাঁড়িয়ে থাকে, যেন অপেক্ষা করছে আরো কারোর জন্য, আরো কোনো আত্মার জন্য। হরিচরণের মৃত্যু আর মৃত দালানের দরজা খোলার ঘটনা মিলতেই গ্রামে ছড়িয়ে পড়ল ভয়ানক আতঙ্ক। কিন্তু চৌধুরী বাড়ির ভেতরে যা ঘটছিল তা আরও রহস্যময়, কারণ সেই রাতেই শুরু হলো অদৃশ্য বাজনার শব্দ। এই বাড়িতে একসময় তবলা, বেহালা, সেতারের মহড়া চলত। রাত্রিবেলা চৌধুরী মশাই নিজের গানের আসর বসাতেন। পরিবারের শেষ প্রজন্ম বাধ্য হয়ে সেই সঙ্গীতের সময়গুলো থামিয়ে দিয়েছিল বহু বছর আগে। তারপর থেকে দালানের প্রতিটি ঘর নীরব, কোনো বাদ্যযন্ত্র নেই, নেই কোনো বাজনা। তবু সেদিন রাত 3:30 দিকে বাড়ির মাঝ বরাবর পুরনো নাচঘরের দিকে হাঁটছিল মলি, কাজের মেয়ে। ঘুম ভেঙেছিল কেমন এক অদ্ভুত ঠান্ডা অনুভব করে। মনটা বলছিল দালানের দিকে যাস না, কিন্তু কানে এলো যেন কোথাও দূর থেকে সুর ভেসে আসছে, একটা তান, ম প ধা ধা পা। মুলি থমকে দাঁড়ালো। এটা মানুষের গলা নয়, এটা বাজনার তান। নাচ ঘরে, কিন্তু সেখানে তো বহু বছর ধরে কেউ ঢোকে না, ধুলো আর বিষাক্ত বাদুড়ের বাস। মলি বুঝতে পারল তাকে ডাকছে কিছু একটা।
ভয় আর কৌতূহল মিলেমিশে সে এগিয়ে গেল কাঠের করিডর ধরে। মেঝে কিঞ্চিত চাপা আওয়াজ তুলল, কট কট। নাচঘরের ঠিক সামনে এসে সে দেখল দরজার নিচের ফাঁক দিয়ে হালকা একটা আলো বেরোচ্ছে, কিন্তু সেই আলো লণ্ঠনের নয়। আলোটা হালকা কুয়াশায় মেশা, নরম নীল, যেন বাতাসের সঙ্গে দুলছে। শব্দ এবার আরও কাছে, তিং তিং তিং। এই শব্দ সেতারের, কিন্তু ঘরে তো সেতার নেই। মলির বুক ধড়ফড় করতে লাগলো, তবুও সে দরজায় কান লাগালো। ভেতরে স্পষ্ট শোনা গেল কেউ যেন ধীরে ধীরে চালে রাগ ভৈরব বাজাচ্ছে। এত সুন্দর সুর যে ভয় ও তন্ময়ের মধ্যে সে ডুবে গেল। কিন্তু হঠাৎই সুর থেমে গিয়ে এক গা ছমছমে নিস্তব্ধতা নেমে এলো। মলি ফিসফিস করে নিজেকে বলল, কে আছে ভেতরে? ঠিক তখনই দরজার অন্য পাশে কেউ 3টে আঙুল দিয়ে টক 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 করল। মলি ভয়ে পিছিয়ে গেল, আর এরপরই ভেতর থেকে ভেসে এলো এক পুরুষ কণ্ঠ, নীরব, গভীর, কিন্তু অতল গহ্বর থেকে আসা স্বর, আসো, নাচ শুরু হবে। মলি ভয়ে পাথর হয়ে গেল। তার চোখের সামনে দরজা দুপাশে ধীরে ধীরে খুলে যেতে লাগলো, কিন্তু দরজার ভেতরটা আলোয় ভরা নয়, অন্ধকার, ঘন অন্ধকার। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে এলো একজোড়া হাত, লম্বা, অস্বাভাবিক, হাড় চামড়া মোড়া। হাত দুটো যেন বাজনার তালে নড়ছে। মলি বুঝল এই হাত মানবীয় নয়। হাত দুটো তার দিকে হালকা এগিয়ে এলো, যেন কেউ তাকে নাচঘরের গভীরে টেনে নিতে চায়। মলি জোরে চেঁচিয়ে দৌড়ে পালালো করিডোর ধরে। পেছনে বাজতে লাগলো বেসুরো তালের বিকৃত আওয়াজ, ধাম ধাম, টিং টাং ক্র্যা। সেই রাতের পর থেকে গ্রামের মানুষ বলে, নাচঘরের দরজার সামনে দাঁড়ালে রাতের বেলা এখনও শোনা যায় বেহালার সুর আর সেতারের দম বন্ধ করা মরা কণ্ঠ। আর বাজনা থামলেই দেখা যায় এক জোড়া লম্বা কালো হাত অন্ধকার থেকে বাইরে বেরিয়ে আসে, যেন অপেক্ষা করছে আরেকজনকে বন্দি করার জন্য। চৌধুরী বাড়ির প্রতিটি ঘরে আতঙ্কের পরত যেন ঘন হয়ে উঠছিল। হরিচরণ, ছোটন আর নাচঘরের অদৃশ্য বাজনার ঘটনার পর পরিবারের শেষ জীবিত সদস্য দিব্যানী চৌধুরী হঠাৎ বদলে যেতে শুরু করল। দিব্যানী ছিল শান্ত, ভদ্র, নিভৃতচারী মেয়ে। কখনো কারো সঙ্গে উচ্চৈশ্বরে কথা বলতো না, কিন্তু সেই রাতের পর তার হাঁটার শব্দ পুরো প্রাসাদের পরিবেশ পাল্টে দিল। রাত যখন 3টে, দোতলার বারান্দা নিস্তব্ধ। হঠাৎই শুনতে পাওয়া যায় ঠক ঠক ঠক, দিব্যানীর হাঁটার শব্দ। এই সময় সে কখনো ঘরের বাইরে বেরোয় না। প্রথমে তার কাকিমা ভাবলেন মেয়ে হয়তো জ্বরের ঘোরে হাঁটাহাঁটি করছে, কিন্তু যখন দেখতে গেলেন দেখলেন দরজা ভেতর থেকে বন্ধ আর সে গভীর ঘুমে অচেতন। তখনই প্রথম সন্দেহ উঁকি দিল, তাহলে দোতলায় কে হাঁটছিল? পরের রাতেও একই ঘটনা। করিডরের পুরনো কাঠের মেঝে থেকে স্পষ্ট শোনা গেল মৃদু গতির পায়ের শব্দ, কিন্তু এবার ব্যাপারটা আরও অস্বাভাবিক হল। দিব্যানীর ঘরের দরজা হঠাৎ চিক শব্দ করে একটু খুলে গেল, আর সেই ফাঁক দিয়ে বেরোতে লাগলো হালকা সাদা কুয়াশা। মনে হলো যেন স্নানঘরে গরম জল ফুটছে। এভাবে কেউ আধবোঝা দরজার ফাঁক দিয়ে কুয়াশা বেরিয়ে আসে না। কাকিমা ধীরে পা বাড়িয়ে দরজার দিকে এগোলেন, আর তখনই দেখলেন দিব্যানী দাঁড়িয়ে আছে দরজার ঠিক সামনে, কিন্তু দাঁড়ানোর ভঙ্গিটা অস্বাভাবিক। মাথা অনেকটা নিচু, চুলগুলো এলোমেলো হয়ে সারা মুখ ঢেকে দিয়েছে। নাইট ড্রেস ভিজে গেছে যেন কুয়াশায়, আর তার পা মাটি স্পর্শ করছে না। দিব্যানী আসলে হাঁটছিল না, সে ভাসছিল। কাকিমা চমকে উঠতেই মেয়েটা মুখ তুলল। মুখের ওপর চুলসুল ঝরে পড়ল, আর দেখা গেল তার 2 চোখ সম্পূর্ণ ফ্যাকাশে। এমন ধূসর ফ্যাকাশে চোখ মানুষ জীবিত অবস্থায় পায় না। দিব্যানী মুখ নাড়ল,
কিন্তু তার ঠোঁটের নড়াচড়ার সঙ্গে মিল ছিল না যে শব্দটা বেরোচ্ছিল। ওরা এসে গেছে। সেই শব্দ মানুষের কণ্ঠ নয়, একটা ভারী দ্বৈত স্বর, যেন দুটো গলা একসঙ্গে কথা বলছে। কাকিমা আতঙ্কে পিছনে সরে গিয়ে চিৎকার করার আগেই দিব্যানী ধীরে ধীরে পেছন দিকে হাঁটতে শুরু করল। না, হাঁটা নয়, ভেসে চলা। পা দুটো সামান্য উপরে, আর শরীরটা ঠিক যেন কেউ অদৃশ্য সুতোয় ঝুলিয়ে নিয়েছে। সে করিডর ধরে এগোতে লাগল। কাকিমা দেখলেন দিব্যানী যেখানে যাচ্ছিল সেখানকার বাতিগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে। টুং টুং টুং। আলো নিভে যাওয়ার সেই শব্দে দালানটা অন্ধকারে ডুবে গেল। দিব্যানী থামল পশ্চিম দালানের সামনে, যে দালানের দরজা আগের রাতেই খুলেছিল। সে মুখ ঘুরিয়ে বলল, ওরা আমাকে ডাকছে। পরক্ষণেই এক ঝলক সাদা কুয়াশা তাকে পুরো ঢেকে ফেলল, আর কুয়াশা সরে গেলে দেখা গেল দিব্যানী কোথাও নেই। শুধু করিডরের উপরে ঝুলছে তার ভেজা নাইট ড্রেসের হালকা নড়াচড়া, যেন বাতাসে কেউ অদৃশ্যভাবে দাঁড়িয়ে আছে। চৌধুরী বাড়ির লোকেরা আজও বলে দিব্যানী নিখোঁজ হয়নি, সে দালানের ভেতরে গেছে ওদের ডাকে সাড়া দিয়ে। আর মাঝরাতে এখনো শোনা যায় তার ভাসমান হাঁটার শব্দ, যা কোনো জীবিত মানুষের নয়। চৌধুরী বাড়ির দক্ষিণ প্রান্তে দাঁড়িয়ে আছে প্রায় ভাঙা অবস্থার এক প্রাচীন কুঁয়ো। গ্রামের মানুষ একে বলে রক্তলোলুপ কুঁয়ো। কিন্তু কেন এই নাম, সে গল্প প্রায় কেউ জানে না। বাড়ির লোকজনও বহু বছর ধরে কুঁয়োর ধারে যায় না, কেননা বিশ্বাস করা হয় এই কুঁয়ো শুধু পানি টানে না, প্রাণও টেনে নেয়। হরিচরণের মৃত্যুর রাত থেকেই কুঁয়োকে ঘিরে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করেছিল। দিনের বেলাতেও কুঁয়োর ধারে বাতাস ঠান্ডা স্যাঁতস্যাঁতে, আর রাত নামলেই জল টলটল শব্দ করে ওঠে, যেন কেউ নিচে হাত পা ছুঁড়ছে। সেই ভোরে প্রথম কুয়োটার অস্বাভাবিকতা টের পেল রামধন মল্লিক, বাড়ির পুরনো মালী। সে প্রতিদিনের মতো জল তুলতে গিয়ে দেখল বালতি ফেলার আগে কুয়োর গা থেকে শোনা গেল একটা টানাটানির শব্দ, চিক চিক, যেন কেউ নোক দিয়ে কুয়োর দেয়াল ঘষছে। রামধন ভয় পেলেও সাহস করে বালতি ফেলল, কিন্তু বালতি জল ছুঁতেই কুয়োর ভেতর থেকে এমন এক শব্দ উঠল যে তার হাত কাঁপতে শুরু করল। গর্র গর্র, একটা গভীর রাগত গর্জন। কুয়োর জল কয়েক সেকেন্ডের জন্য স্বাভাবিক ছন্দে ওঠানামা বন্ধ করে গিয়ে চক্রাকারে ঘুরতে শুরু করল। একটা ভয়াবহ ভরের মতো ঘূর্ণি তৈরি হলো। রামধন আতঙ্কে বালতির দড়ি ছেড়ে দিতেই দেখল বালতিটা যেন কেউ জোরে টেনে নিল। প্রায় 5 সেকেন্ড পর বালতি অদৃশ্য। রামধন সোজা ছুটে গিয়ে অন্যদের খবর দিল, কিন্তু কেউ বিশ্বাস করল না। এমনকি যখন তারা কুয়োর ধারে এলো, সবকিছু স্বাভাবিক, নির্জন, নিশ্চুপ, ঠান্ডা। গ্রামের লোকজন তখনও ভাবছিল রামধন নিশ্চয়ই ভয় পেয়ে ভুল শুনেছে। কিন্তু ঠিক সেই রাতেই সত্যিটা প্রমাণ হয়ে গেল। মধ্যরাত্রি, কুয়োর দিক থেকে যেন একটা আলতো আলো বেরিয়ে আসছে। আলো নয়, যেন রক্তমাখা লাল আভা। কুয়োর ধারে দাঁড়ানো শুকনো গাছগুলোর ডাল একসঙ্গে চ্যাক চ্যাক শব্দ করে ভেঙে যাচ্ছিল। আর তারপর শুরু হলো সেই শব্দ যা কেউ কোনোদিন ভুলতে পারেনি। পানি দাও, পানি না, রক্ত দাও। এটা মানুষের গলা নয়, এটা ছিল গুড়গুড় শব্দে মোড়া একটা গভীর অতল গৃহের কণ্ঠস্বর, যেন কুয়োর ভেতরেই লুকিয়ে আছে কোনো তৃষ্ণার্ত প্রাণ। চৌধুরী বাড়ির লোকেরা জানত অনেক বছর আগে এই কুয়োতেই ঘটেছিল ভয়ঙ্কর এক দুর্ঘটনা। এক নারীকে সন্দেহবশত জাদু টোনা করার অভিযোগে বাড়ির ছেলেরা কুয়োয় ফেলে দেয়, আর সে শেষ মুহূর্তে বলে গিয়েছিল, এই কুয়ো তোমাদেরই রক্ত চাইবে।
সেই অভিশাপ কি সত্যি হলো? বাড়ির লোকেরা আজও ভাবে, যখন কোনো মানুষ কুয়োর ধারে একা দাঁড়ায়, মাটির নিচ থেকে অদৃশ্য হাত উঠে এসে তার গোড়ালি ধরে টানতে থাকে, আর কুয়োর জলে মাঝরাতে দেখা যায় দুটো হাত ভেসে ওঠে, রক্তে ভেজা, শুকনো, আর নখগুলো অস্বাভাবিক লম্বা, যেন কেউ এখনো জল নয়, রক্ত খুঁজছে। চৌধুরী বাড়ির পশ্চিম দালানের এক কোণে এমন একটি দরজা আছে যাকে গ্রামের লোকজন বরাবর সাপের কক্ষ বলে জানে। কারণ এই দরজা কোনো মানুষ হাতে খোলে না, খোলে অভিশাপের ইশারায়। বছরের পর বছর তালাবন্ধ থাকা সেই দরজাটাই অষ্টমীর রাতে অরিত্র দেখলেন আঁত খোলা। তালা যেন নিজে থেকেই মেঝেতে পুড়ে আছে, আর কাঠের দরজায় আঁচড়ের মতো দাগ, যেন কেউ ভেতর থেকে মরিয়া চেষ্টা করেছিল বের হওয়ার। অরিত্র টর্চ চালিয়ে ভিতরে পা রাখতেই হাওয়া ঠান্ডা হয়ে গেল। একটা ঘন স্যাঁতস্যাঁতে গন্ধ, পুরনো আতর, শুকনো ফুল, আর কোনো নারীর ব্যবহৃত ঘরের মতো পুরনো গন্ধ। ঘরে ঢুকেই অরিত্র থমকে দাঁড়ালেন। এই ঘরটা যেন অন্যরকম। চৌধুরী বাড়ির বাকি অংশ যেখানে ভাঙাচোরা, সেখানে এই ঘর অলৌকিকভাবে বহু কম নষ্ট হয়েছে। দেয়ালে এখনো খয়েরি রঙের আলপনা দেখা যায়, অনেকটা অল্প বয়সী কোনো মেয়ের আঁকা ফুল আর বিন্দুর নকশা। ছোট একটা কাঠের খাট, তার উপর ছেঁড়া মশারি, কোণে একটা আয়না, কিন্তু আয়নার কাছে গভীর দাগ, যেন কারো নখে আঁচড় কেটে গেছে। মেঝের মাঝখানে ধুলোয় ঢাকা একটা লোহার তাবিজ পড়ে আছে, তাতে লেগে থাকা বাদামি দাগ পরিষ্কার রূপসার রক্তই ছিল। অরিত্র তাবিজটা আলতো হাতে তুলে নিতেই হঠাৎ ঘরের বাতাস ঘুরে উঠল, টর্চের আলো দোল খেতে লাগল, দেয়ালের আলপনাগুলো যেন কাঁপছে, যেন ঘরটা অতীতের স্মৃতি দেখাতে চাইছে। এই সময় অরিত্র চোখ পড়ল খাটের নিচে থাকা একটা পাতলা কাপড়ের ব্যাগে। ভিতরে মিলল একটি পুরনো অর্ধেক পচে যাওয়া ডায়েরি। ডায়েরিটা খুলতেই প্রথম পাতায় লেখা রূপসা দেবী, 1883। কালির দাগ শুকিয়ে বাদামি হয়ে গেছে, কিন্তু লেখার প্রতিটি অক্ষর মনে হয় মেয়েটির কণ্ঠস্বরকে বুকের ভেতর প্রতিধ্বনিত করছে। তিনি পড়তে শুরু করলেন। রূপসার ডায়েরি, অনুবাদ। আজ আমার বিয়ে হয়েছে, কিন্তু বাড়িতে উৎসব নেই, বরং সবাই আজ ভয়ে ভয়ে হাঁটে। দেবী নাকি রুষ্ট, গ্রামে খরা পড়েছে, পণ্ডিতেরা বলছেন মানুষের অর্ঘ্য প্রয়োজন। অরিত্রের শ্বাস হালকা আটকে গেল, পাতা উল্টালেন। আমি ভয় পাচ্ছি, স্বামী খুব ভালো মানুষ, কিন্তু তার চোখেও আমি আতঙ্ক দেখি। বাড়ির কর্তা মহারাজ রাজেন্দ্রনাথ নিত্যদিন পুরোহিত ডেকে আনছেন, পূজার আয়োজন বাড়ছে, কিন্তু আমার বুকে ভয়ও বাড়ছে। আজ সকালেই গুপ্তা মেম বলেছিল দেবীর তুষ্টির জন্য কেউ একজন বেছে রাখা হয়েছে। পাতায় স্পষ্ট কালি ঝাপসা। মেয়েটি কান্না করতে করতেই লিখেছিল এটা। আরো কয়েক লাইন। আজ আমার শাড়ি পাল্টে দেওয়া হলো, সাদা শাড়ি। নববধূকে সাদা শাড়ি কেন? অরিত্রের শরীর কাঁপতে লাগল। পরের পাতায় বলে আমি নাকি দেবীর পছন্দ, কিন্তু দেবী কি কখনো মানুষের রক্ত চান? বললে গ্রাম বাঁচাতে হবে। আমি মরব কেন? আমি কি অপরাধ করেছি? শেষ পাতাটি ছিল সবচেয়ে যন্ত্রণাদায়ক। যদি কেউ ভবিষ্যতে এই লেখা পড়ে, জানিও আমায় প্রতারিত করে বলি দেওয়া হয়েছে। আমি দেবীকে অসম্মান করিনি, আমি শুধু বাঁচতে চেয়েছিলাম। আমার আরতি যেন কেউ শোনে না। যদি কেউ শোনে, আমায় মুক্তি দিও। এই শেষ লাইন পড়তেই
ঘরের সব বাতাস যেন স্থির হয়ে গেল। টর্চের আলো ধীরে ধীরে কমে এলো। তাবিজের রক্তমাখা অংশটা চিকচিক করে উঠল। আর দরজার কাছে এক মুহূর্তের জন্য দেখা গেল একটি মেয়ে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে, চোখে অশ্রু, চুল মুখ ঢেটে রেখেছে। সে যেমন এসেছে অত দ্রুত মিলিয়েও গেল। অরিত্র বুঝলেন এই ঘরেই নুপসার শেষ আশ্রয়। এখানেই সে মৃত্যুর আগে শেষ দিন কাটিয়েছে। এই ঘরই লুকিয়ে রেখেছে বাড়ির রক্তাক্ত সত্য। চৌধুরী বাড়ির অন্ধকার যেন সেদিন রাতেই সবচেয়ে ঘন ছিল। কুয়াশা সমস্ত প্রাঙ্গণটাকে ঢেকে দিয়ে এক অদ্ভুত স্তব্ধতা তৈরি করেছিল, যেন বাড়িটাই নিঃশ্বাস আটকে অপেক্ষা করছে। অয়ন, দীপ্তি, নীল এবং প্রবীর কাকার হাতে কাঁপতে থাকা লণ্ঠন এই সামান্য আলো নিয়ে ঢুকল পুরনো মহাল ঘরে। এখানে চৌধুরী বংশের সকল গুরুত্বপূর্ণ আচার হতো, আর এখানেই হয়েছিল সেই অশুভ রক্ত চুক্তি, যাই বাড়িকে পরিণত করেছিল প্রতিশোধের যোগ্য মঞ্চে। ঘরের ভেতর ঢুকতেই এক প্রচণ্ড ঠান্ডা হাওয়া বয়ে গেল। লণ্ঠনের আলো শিখার মতো কেঁপে উঠল। ঘরের মাঝখানে একটি বড় পাথরের টেবিল, যেটার উপর শুকনো রক্তের কালচে দাগ এখনো স্পষ্ট। টেবিলের নিচে টেনে রাখা আছে কালো পাথরের ছুরি, যেটি দিয়ে চৌধুরী হীরালাল নিজের বংশধরদের রক্ষা করার নামে তৈরি করেছিলেন ভয়াবহ প্রতিশোধের আত্মা নিভৃতেশ্বর। প্রবীর কাকার মুখ শুকিয়ে গেছে। এই জায়গাটায়, এখানেই সেই রাত যেখানে হীরালাল চৌধুরী নিজের প্রথম পুত্রের রক্ত দিয়ে ওই সত্তাকে আহ্বান করে, আর প্রতিটি প্রজন্মে যার রক্ত না দিলে সে বাড়ির ওপর অভিশাপ নেমে আসে। অরণ গলা শুকনো গলায় বলল, মানে আজ রাতেই? আজও কি? দীপ্তি থামিয়ে দিল। আজ অভিশাপ থামাতে হলে আমাদের এই চক্র ভাঙতেই হবে। ঠিক তখনই হাওয়াটা অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল। পাথরের টেবিলটি ধীরে ধীরে কাঁপতে শুরু করল। ওপারের দেয়ালে হঠাৎ হাতের ছাপ দেখা দিতে লাগল, যেন কেউ অদৃশ্য হাত ঘষে চলেছে। ছাপগুলো মুহূর্তের মধ্যে লাল হয়ে উঠল। অয়ন আর দীপ্তি পিছিয়ে দাঁড়াতেই ঘরের চারদিকে ছায়াগুলো ধীরে ধীরে জড়ো হতে লাগল, যেন দেয়ালের অন্ধকারই জীবন্ত হয়ে উঠছে। আর তাদের মাঝখানে স্পষ্ট হতে লাগলো এক বিশাল অবয়ব, অমানুষিক উঁচু, শীর্ণ, চোখে রক্তচোখা আগুনের মতো আলো, নিভৃতেশ্বর। তার কণ্ঠটা মানুষের মতো নয়, গাছ ভাঙার শব্দের মতো ফাটতে ফাটতে উঠে এলো। রক্ত, রক্তহীন প্রজন্ম থাকা চলবে না। কে দেবে বংশের দাম? প্রবীর কাকা ভয়ে কাঁপতে লাগলেন। আমি দিতে পারি, করো না ওদের কিচ্ছু। কিন্তু সেই সত্তা হিংস্রভাবে গর্জে উঠল, তোমার রক্ত পুরনো, বংশকে বহন করবে নতুন রক্ত। তার ভৌতিক দৃষ্টিটা এক লাফে সরালো অয়নের দিকে। অয়নের বুকের ভেতর ভয়ে জমে গেল বরফ। নিভৃতেশ্বর আঙ্গুল তুলতেই পাথরের টেবিলটি নিজে থেকেই এগিয়ে এসে অয়নের দিকে ঝুঁকে পড়ল, যেন তাকে শুইয়ে দিতে চায়। দীপ্তি চেঁচিয়ে উঠল, না, ওর রক্ত তোমার চাই না, অভিশাপ ভাঙার আরেকটা পথ আছে। নিভৃতেশ্বর থেমে গেল কয়েক সেকেন্ড। কুয়াশার মাঝে তার দেহ যেন দোলাচলের মতো কাঁপতে লাগল। পথ? কোন পথ? দীপ্তি কাঁপা হাতে পুরনো সংস্কৃত চিঠিটি তুলে ধরল, যা তারা খুঁজে পেয়েছিল পূর্বপুরুষদের ঘর থেকে। চুক্তির মূল শর্ত ছিল, যে বংশধর নিজের প্রাণ বিপদের মুখে ফেলে অন্য কাউকে রক্ষা করবে, সেদিন অভিশাপ শেষ হবে। রক্ত নয়, আত্মত্যাগই আসল চাবিকাঠি। নিভৃতেশ্বর গর্জে উঠল, যেন তার অস্তিত্বেই আঘাত লেগেছে। মিথ্যে, বংশরক্ষা রক্তে। দেওয়ালগুলো ফেটে যেতে লাগল। ছায়ার স্রোত অয়নকে ঘিরে ধরল। প্রবীর কাকা এগিয়ে এলো। অয়ন, পিছিয়ে দাঁড়াস না, তুই যদি... কথাটা শেষ করার আগেই নিভৃতেশ্বর ছায়ার থাবা ছুঁড়ে তাকে ঘরের একপাশে ছুঁড়ে ফেলল। ঘর ভরে উঠল অন্ধকারের বিকট চিৎকারে। রাতের চুক্তি শুরু হয়ে গেছে, এবং এবার কেউ মরবে কিংবা অভিশাপ ভাঙবে। মহাল ঘর তখন এক অদৃশ্য ঘূর্ণির মতো ঘুরছে। ছায়া, কুয়াশা আর এক ভীষণ হাওয়ার গর্জন চারদিক থেকে আছালি পড়ছে।
নিভৃতেশ্বরের লাল আগুন চোখ দুটো আয়নের মুখের সামনে বিশাল হয়ে উঠছে। তার ভয়ঙ্কর ধারালো হাত অয়নের কাঁধ ঝুতেই হাড় ঠান্ডা ব্যথা ছড়িয়ে গেল তার শরীরে। অয়ন অনুভব করল যেন কেউ তার বুক ফুঁড়ে রক্ত টেনে নিতে চাইছে। দীপ্তি প্রাণপণে চিৎকার করল, ওকে সরো, তোমার নিয়ম তোমাকেই মানতে হবে, আত্মত্যাগী চুক্তির শেষ শর্ত। নিভৃতেশ্বর গর্জে উঠল, রক্ত ছাড়া চুক্তি ভাঙে না। যে বংশ রক্ত দিয়ে আমাকে আহ্বান করেছে তাকে রক্ত দিয়েই মুক্তি পেতে হবে। ঘরটার দেওয়ালগুলো ফেটে রক্তের মতো লাল আলো ছড়িয়ে দিতে লাগল। পাথরের টেবিলটা নিজের ইচ্ছায় অয়নকে শুইয়ে ফেলতে গেল, কিন্তু ঠিক তখনই কেউ তীব্রভাবে টেবিলটাকে ঠেলে সরিয়ে দিল। প্রবীর কাকা, রক্তে ভেজা, কাঁপা কাঁপা হাতে দাঁড়িয়ে, কিন্তু চোখে অদ্ভুত দৃঢ়তা। তুই অয়নের রক্ত নেবি না, যদি রক্ত লাগেই আমি দিচ্ছি। আমি চৌধুরী বংশের শেষ প্রবীণ সদস্য, আমার রক্তই যথেষ্ট। নিভৃতেশ্বর থমকে দাঁড়াল। তার ছায়াময় মুখে অদ্ভুত দ্বন্দ্ব, যেন কোনো পুরনো স্মৃতি তার ভেতর কাঁপতে শুরু করেছে। দীপ্তি দ্রুত সেই চিঠিটি তুলে ধরল। দেখো, এখানে পরিষ্কার লেখা, বংশধর নিঃস্বার্থ আত্মত্যাগ করলে অভিশাপ শেষ হবে, রক্তের প্রয়োজন নেই। যদি সত্যি তুমি এই বংশকে রক্ষা করতেই সৃষ্ট হও, তবে এটাই তোমার মুক্তির সময়। নিভৃতেশ্বরের বিশাল কাঁধ কেঁপে উঠল। দেয়ালের ছায়াগুলো নার্ভাসের মতো সরে যেতে লাগল, যেন ঘরটায় কোনো অদৃশ্য টানাপোড়েন চলছে। ঠিক তখনই একটা ভয়ঙ্কর শীতল চিৎকার ঘরটাকে কাঁপিয়ে তুলল। নিভৃতেশ্বর অয়নের দিকে ঝাঁপিয়ে পড়ল। অয়ন আর চিন্তা করল না। দোতলার নীল জানালায় দাঁড়িয়ে থাকা ঝড়ের মধ্যে সে চেঁচিয়ে উঠল, আমি মরলেও আমার বন্ধুদের কিচ্ছু হবে না। আমি নিজের প্রাণ রিস্কে রেখে ওদের বাঁচাচ্ছি, এটাই আত্মত্যাগ। এই বাক্যটা যেন বজ্রের মতো ঘরের ভেতর প্রতিধ্বনিত হল। চারদিকের অন্ধকার থেমে গেল। নিভৃতেশ্বর যেন এক মুহূর্তে জমে গেল। তার দেহের ছায়া টানাপোড়েনের মতো কাঁপতে লাগল। হঠাৎ দেওয়াল আলোয় ফেটে গেল। ঘরটা ভরে গেল এক সাদা দীপ্তিময় আলোর ঝড়ে। নিভৃতেশ্বর সেই আলোয় গলতে গলতে তার ফাঁকা চোখের গর্তের মধ্যে যেন বহু বছর চাপা থাকা যন্ত্রণার একটি শান্ত ছায়া ফুটে উঠল। তার কণ্ঠটা আর ভয়ঙ্কর নয়, ফিসফিসের মতো নরম। চুক্তি পূর্ণ হল, অভিশাপ শেষ। তার বিশাল দেহটায় আগুন লাগল না, বরং ধীরে ধীরে অন্ধকার ছিঁড়ে আলো হয়ে ছড়িয়ে গেল বাতাসে। বাড়ির কাঁপুনি থেমে গেল। ছায়াগুলো উধাও হয়ে শান্ত মৃদু বাতাস বইতে লাগল। ঘর আবার নিস্তব্ধ। তবে এবার সেই নিস্তব্ধতা ভয়ঙ্কর নয়, শান্ত। প্রবীর কাকা হাঁটু ভেঙে বসে পড়লেন। অয়ন দীপ্তি নীল ছুটে গেল তাকে ধরতে। বাড়ির বাইরে ভোরের আলো ফুটছে। দীর্ঘ রাতের ওপর দিয়ে নতুন সূর্যের আলো যখন চৌধুরী বাড়ির ভাঙা দেওয়ালে পড়ল, এতদিনের জমে থাকা অন্ধকার যেন মিলিয়ে গেল চিরকালের জন্য। চৌধুরী বাড়ি আর অভিশপ্ত নয়, শেষমেশ মুক্তি মিলেছে রক্তের নয়, মানবতার। আপনারা শুনলেন চৌধুরী বাড়ির প্রতিশোধ, অন্ধকারের গহ্বর থেকে উঠে আসা এক অভিশাপ আর তার শেষ মুক্তির রাতের রোমহর্ষক কাহিনী। যদি গল্পটি আপনাদের রক্ত ঠান্ডা করে দেয়, যদি মনে হয় অন্ধকার যেন একটু কাছে এসে দাঁড়ালো, তবে লাইক করুন, কমেন্টে জানিয়ে দিন কোন মুহূর্তটা আপনাকে সবচেয়ে বেশি শিহরিত করেছে। গল্পটি বন্ধুদের সাথে শেয়ার করুন, তাদেরও ভয় দেখান। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ অন্ধকার এখানেই শেষ নয়। নতুন গল্প, নতুন আতঙ্ক খুব শিগগিরই হাজির হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সব লাইট নিভিয়ে দিন, দরজা ভালো করে বন্ধ করে দিন, আর মনে রাখবেন ছায়ার ভেতরে কেউ এখনো তাকিয়ে আছে।